প্রত্যেকটা জায়গায় যেই ধরনের মব তৈরি হয়েছে যে এই মবগুলোর ভিতরে আওয়ামী দোসররা ছিল, 500 জন মবের ভিতরে 5টা 10টা আওয়ামী দোসর ছিল, কিন্তু এই মবের শক্তি কে তৈরি করে দিয়েছে? এই মবকে প্রেসার গ্রুপ পরে তালি বাজিয়েছে 12 মাস কারা। এই 1000 টাকার নোট যদি ডিমনিটাইজ করে দেয়, লোকাল যে চুরির টাকা গুপ্তধনগুলো তারা লুকিয়ে রেখেছে এগুলো বাতিল হয়ে যাবে। ববি হাজ্জাজ, হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, বিশেষ অভিযান চলবে তল্লাশি। এসবি আশঙ্কা করছে যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়টিকে কেন্দ্র করে অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে পতিত সরকার, এবং এই যে দলটিকে আসলে বাংলাদেশ থেকে প্রায় বিতাড়িত বলা চলে, তাদের কিছু নেতাকর্মী এই সময় নানানভাবে সরকারি বেসরকারি স্থাপনায় তারা হামলা চালাতে পারে, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে, এবং এটির কারণে তারা একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে। কি মনে করছেন যে সেই সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে এই জুলাই মাস বা অগস্ট মাসের শুরুর দিকটাকে কেন্দ্র করে তাদের আছে কি নেই? প্রথমত, যে কোনো পতিত শক্তি চেষ্টা তো করতেই থাকবে, তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তারা কোনো ধরনের অস্থিতিশীলতার একটা অবস্থান যদি তৈরি করতে পারে, এবং সেই হিসাবে আওয়ামী লীগের যত লোকজন রয়ে গেছে এবং তাদের অনেক পরিমাণ অর্থ তারা নিশ্চয়ই এখনো ধরে রাখতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে তারা কিছু অস্থিতিশীলতা তৈরি করার অবস্থানে নিশ্চয়ই থাকবেন। তবে আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পতিত স্বৈরাচারদের এমন কোনো শক্তি আছে যেটার মাধ্যমে আসলে পুরো দেশকে তারা আবার অন্য কোনো কিছু একটা পথে নিয়ে যেতে পারে। এরকম শক্তি আমি অ্যাটলিস্ট বাস্তবিকভাবেই মনে করি না। আমি যেটা মনে করি যে তাদের অনেক প্রচেষ্টা থাকবে, এবং এই প্রচেষ্টাগুলোর ভেতরে যদি আমরা বাতাস দেই বা আমাদের ভেতরের অনেক সেকশনস বাতাস দেয়, তাহলে অনেক কিছু হয়তো দুর্ঘটনা ঘটতে পারবে। যেমন আপনি মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললেন বা সরকারের কথা বললেন যে গোপালগঞ্জে আক্রমণের মাধ্যমে এবং গোপালগঞ্জে যে আপনার ইন্টেলিজেন্স ফেইলিয়ার, এই দুটোর কথা বললেন। তো গোপালগঞ্জে ইন্টেলিজেন্স ফেইলিয়ার কিছু দূর ছিল, এটা আমি মানতে রাজি আছি, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমি পাই না, আমি ধরে নিচ্ছি কেউ জানেন না। কিন্তু আসলে ইন্টেলিজেন্স রিপোর্টের কি খুব বেশি প্রয়োজন ছিল বুঝবার জন্য যে গোপালগঞ্জে আপনি যাবেন, আপনি মুজিববাদ মুর্দাবাদ, তারপর প্রমিনেন্ট ইউটিউবাররা প্রচারণা শুরু করবেন যে 32 নম্বরের মতো মুজিবের মাজার ভেঙে চুরমার করে দেবেন, এবং সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, এটা মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে এটা জানবার জন্য বোধহয় ইন্টেলিজেন্স রিপোর্টের দরকার ছিল না, মানে এত গর্ধব তো কারোরই হবার কথা না। সো তাহলে এখানে আমরা দেখছি যে পরিষ্কারভাবে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা নতুন রাজনৈতিক দল বলেন বা সরকারের ভেতরের সরকারের সাথে সংযুক্ত কোনো একটা অংশীদারদের একটা প্রচেষ্টা ছিল কোনো একটা ঝামেলা পাকাবার। কারণ নর্মালি এই জিনিসটা আমরা দেখে থাকি যে কোনো ধরনের আসলে শক্ত কোনো ঝামেলার সম্মুখীন যখন দেশ হয়, তখন সেটা সরকার জনগণকে একদম ঢালাওভাবে না জানিয়ে ট্যাকেল করতে চেষ্টা করে। কারণ জনগণকে ঢালাওভাবে জানালে এখানে প্যানিক তৈরি হতে পারে, এটার মাধ্যমে অনেক দুরবস্থার নতুন সারা দিয়ে উঠতে পারে। প্যানিকের কথা বলছেন ববি হাজ্জাজ, এই 11টা দিনকে এসবির যে কর্মসূচি সেখানে বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন সব ধরনের যোগাযোগ মাধ্যমে আসলে এটি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, মিডিয়াগুলোতে ঢালাওভাবে এটি প্রচার হয়েছে। এই বিশেষ গুরুত্বপূর্ণ সময় কিংবা সর্বোচ্চ সতর্কতা হঠাৎ করে বাংলাদেশে জারি করা হলো, সবকিছু মিলে প্যানিকটা কি আরো বাড়ছে বলে মনে করেন? মানে আমার কাছে মনে হয় যে জিনিসটা যেভাবে করা হচ্ছে এখানেও আসলে কিছু প্রশ্ন তোলা উচিত। যেমন মনে করেন গোপালগঞ্জের পরে আরও যে কয়টা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় যেই ধরনের মব তৈরি হয়েছে, এবং এখানে আমি ধরেই নিচ্ছি, আমি পুরোপুরি মানছি যে এই মবগুলোর ভিতরে আওয়ামী দোসররা ছিল, 500 জন মবের ভিতরে 5টা 10টা আওয়ামী দোসর ছিল, কিন্তু এই মবের শক্তি কে তৈরি করে দিয়েছে? এই মবকে প্রেসার গ্রুপ পরে তালি বাজিয়েছে 12 মাস কারা। সো এই ঝামেলাগুলো জোরপূর্বক সৃষ্টি করা হয়েছে। যে আজকে আপনি আলোচনার ভিতরে একটা কথা বললেন যে এই জুলাই সনদ আসছে, এগেন আমি জানি আপনি এই টপিক আসেনি, বাট তবু আমি জাস্ট উত্থাপন করছি যে জুলাই সনদ আসছে, একটা গ্রুপ অলরেডি বলা শুরু করেছে আমরা মানি না, যদিও ওই গ্রুপও কিন্তু প্রত্যেক দিন, আজকেও এই মুহূর্তে একটু আগে হয়তো মিটিং শেষ হয়েছে, এই মিটিং শেষ হওয়া পর্যন্ত ওই গ্রুপের আপনার রিপ্রেজেন্টেটিভরা ওই মিটিংয়ে ছিল। সো তাহলে তারা কি করছে ওই মিটিংয়ে? তাহলে মিটিং বর্জন করুক, হেঁটে চলে যাক। আর আপনি একটা গোষ্ঠী বা একটা গ্রুপ হেঁটে চলে গেলেই বাকি সবার একটা কনসেনসাস বাতিল হয়ে যাবে। সো এই জায়গাগুলোতে আমরা ক্রমাগত দেখছি। প্রথম স্টেপটা ছিল ইসলামী আন্দোলন নামক একটা দল, যারা আপনার পতিত স্বৈরাচারের দ্বারা আপনার অ্যারেঞ্জ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে অংশীদার ছিল,
স্বতঃস্ফূর্তভাবে অংশীদার ছিল, তারা হঠাৎ করে এমন একটা আবরণ তৈরি করা হলো যে স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু তারা ছিল। এরকম একটা আবরণ তৈরি করে তারা জামাত এবং এনসিপি আরো কয়েকটা দলের সহযোগিতা নিয়ে সারওয়ার্দী উদ্যানে বড় একটা সমাবেশ করলো। সেই সমাবেশে তারা প্রথম ডাক দিল যে পুরা পিআর সিস্টেম ছাড়া আমরা খেলবো না। সো এই যে আমরা আমাদের মতো চাই, তাছাড়া হবে না, এইটার একটা ঝামেলার প্রথম ডাকটা কিন্তু অফিশিয়ালি ওই স্টেজ থেকে হচ্ছে, যেটা মাসখানেক আগে। আসলে আমাদের ভেতরেও জোরপূর্বক এক ধরনের ঝামেলা তৈরির চেষ্টা আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক, যে সরকারের ভেতরে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এরকম অনেক ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো এটা পুশ করতে চেষ্টা করছে। যেমন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, 2-3 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের অফিসিয়াল মিটিং হলো। ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলে দিলেন একটা তারিখের ভেতরে, মানে কয়েকদিনের ভেতরে এবং স্পেসিফিক একটা তারিখের ভেতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু তারপরে, এবং এগেন আমি বলি, মিটিং এর মেজরিটি সময়টা এইটা বলার পর এটা নিয়ে শুধু আলোচনা হয়েছে, অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ওই মিটিং এর প্রেস রিলিজে এই টপিকটাই উত্থাপন করা হয়নি, এবং তারপর থেকে সরকারের পক্ষ হয়ে যারাই টক শো বা কোথাও কথা বলছেন তারা এটা পুরোপুরিভাবে এড়িয়ে যাচ্ছেন বা বলছেন কথাটা ভুল বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এটি তো সত্যি আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং তাদের একটি আর্থিক শক্তি হয়তো আছে, সেটিকে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন কিনা? দেখেন, তারা আজকে থেকে না, গত অগস্ট মাসে যখন তাদের পতন ঘটে তার কিছুদিন পর থেকেই তারা ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা যারা রাজনৈতিক ময়দানে কাজ করি বা আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আমরা সবাই খুব ভালো করে জানি কতবার তারা ডিক্লারেশন পর্যন্ত দিয়েছে কর্মসূচির, এবং সেই কর্মসূচি কতখানি, কতটুকু, কত স্বল্প পরিসরে তারা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সেই জায়গায় বড় কিছু বদলায়নি। এবং এই শক্তিগুলো দেখেন হঠাৎ করে তো আর ডলার নিয়ে এসে বাংলাদেশের টাকা ভাঙিয়ে এইভাবে তারা আসলে খেলা হয় না। অনেক এখানে আমাদের লোকাল কারেন্সি, যেমন মনে করেন আমরা এই জিনিসটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে, শুধু আমরা না, মানে আমরা অনেকেই এই পর্যন্ত আমরা আবেদন করেছি বা উপদেশ দিয়েছিলাম যে ডিমনিটাইজেশন, 1000 টাকার নোট, যেটাতে আর কি ওই যে তাদের গুপ্তধন যেখানে যেভাবে আর কি ইসে করা, এই 1000 টাকার নোট যদি ডিমনিটাইজ করে দেয়, একটা অল্প সময় দিয়ে, 1 সপ্তাহ 10 দিন সময় দিয়ে ডিমনিটাইজ করে দেয়, তাহলে এদের অনেকের মানে এই যে তাদের যে এই যে লোকাল যে চুরির টাকা, গুপ্তধনগুলো তারা লুকিয়ে রেখেছে, এগুলো বাতিল হয়ে যাবে। এখানে কিছু শক্তি বাতিল হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে তারা আরো ক্ষমতায়ন করতে পারে, এটা নিয়ে 12 মাস ধরে আমরা বলে এসেছি, এখন পর্যন্ত কিছু হয়নি। এবং এই যে আপনি আমাদের মাননীয় হোম অ্যাডভাইজারের কথা বললেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা আছে, তবে আমরা অনেক আগে থেকে বলে আসছি যে সবচেয়ে দুর্বল জায়গার মধ্যে একটা হলো আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়। উনি এখন পর্যন্ত আসলে শক্ত কোনো কর্মকাণ্ড না দেখাতে সক্ষম হয়েছেন, না জনগণের ভেতরে কোনো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন যে উনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নয়ন হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন হবে। সো এই জায়গাতে উনি আসলে কি বলছেন, কতখানি বলছেন, এখানে পুরো একটা সরকার ব্যবস্থা আছে, মানে পুরো একটা মেকানিজম আছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কিভাবে কিসের দায়ভার নিচ্ছেন বা নিচ্ছেন, এটা পরিষ্কার করা খুব প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে যখন আসলে এই ধরনের কথা আসে, তখন আসলে সাধারণ জনগণের জন্য আতঙ্কিত হওয়াটাও আরেকটু বেশি স্বাভাবিক বলে মনে করেন? এটা তো নিশ্চয়ই স্বাভাবিক। আর আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং অনেক দিন ধরে আছেন, এটাও কিছু দুঃখজনক। বিকজ উনি অনেক আগে থেকেই প্রমাণ করেছেন পরিষ্কার যে উনি এইখানে যেই শক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার বা যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেননি, এবং হয়তো নেয়ার ক্ষমতা ওনার নেই বা এবিলিটি ওনার নেই। নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো এই বিশৃঙ্খলা বা এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে। ববি হাজ্জাজ, বিভিন্ন ইস্যু নিয়েই তো আসলে আমরা ষড়যন্ত্রের খোঁজ দেখতে পাচ্ছি, এবং যেই জায়গাটিতে আসলে জুলাই সনদটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই মাসের মধ্যে সেই সনদ ঘোষণা করবারও কথা ছিল, সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পেলাম খুব সুস্পষ্ট বিভেদ তৈরি হয়েছে। জামাতও বলেছে যে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং তারা এই জুলাই সনদের কিছু অংশকে বিপজ্জনকও বলেছে। এনসিপিও তাদের সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচন নিয়েও নানানভাবে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কেউ কেউ। সবকিছুতে কি তাহলে আমরাই আসলে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছি? দেখেন, আপনি এই জুলাই সনদ নিয়ে শুরুতে একটা কথা বলছিলেন যে বড় দলগুলোর ভিতরে বিভেদ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি জানি না কিভাবে বড় দল ডিফাইন্ড হয়,
বাট যদি আপনি ফলোয়িং, অ্যাক্টিভিস্ট বেস বা দলীয় ইতিহাস যে কোনো মার্জিনে আপনি যদি মাপেন, এনসিপি বড় দল, তাহলে অ্যাটলিস্ট 20টা বড় দল আছে বাংলাদেশে, আর না হলে এনসিপি বড় দল না। জামাত বড় দল আমি মানছি, কিন্তু জামাত যেমন বড় দল, বিএনপি বড় দল, কিন্তু বিএনপির সাথে কম্প্যারিজনে জামাত আসলে বড় দল না, বাকি সবার সাথে কম্প্যারিজনে জামাত বড় দল। সো এই আলোচনাগুলোতে হঠাৎ করে এনসিপি প্রাধান্য পাবে বা জামাত প্রাধান্য পাবে, এটা একটু মুশকিল বিষয়। যেখানে বাইফার সবচেয়ে বড় যেটা দল, আমি বলছি না বিএনপিকেও প্রাধান্য দেওয়া উচিত, বা আমরা পরিষ্কারভাবে দেখেছি যে বিএনপি কোনো প্রাধান্য পায়নি, আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু বিএনপি যে কোনো প্রাধান্য পায়নি এইটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু সবচেয়ে বড় দলটাকে তুমি প্রাধান্য দিলা না, তুমি সেকেন্ড যে সাইজের দল এবং ওটার থেকে প্রথমটার থেকে অনেক ছোট, সেটাকে তুমি প্রাধান্য দিচ্ছ, আর এমন একটা দলকে প্রাধান্য দিচ্ছ যেটার দলের পরিচিতি এখনো নাই। দলের পরিচিতির কারণে এটাও পরিষ্কার করে বলছি যে এনসিপি একটা দল যেটার এখনো কোনো লিখিত ডকুমেন্ট নাই, একটা ম্যানিফেস্টো, একটা ডিক্লারেশন, একটা কনস্টিটিউশন। সো এনসিপির নেতারা নিজেরাও জানে না আসলে এই দলটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, মানে কোন ইডিওলজির ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তারা নিজেরাও জানে না, কারণ লিখিত আকারে কেউ একে অপরের সাথে ডিসকাস করে পরিবেশন করে নাই। সো তাহলে এই দলটা যেটার এখনো ভিত্তি, ইডিওলজিক্যাল ভিত্তি এখনো হয়নি, সেই দলকে মেজর করে তাদের সাথে আলোচনা এবং সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা যে তারা একটা মেজর দল, এই আলোচনাটা সব জায়গায় তৈরি করা, খবরে হোক, যেখানেই হোক, মিটিংয়ে হোক, যেভাবে হোক, সব জায়গায়। এবং এটা এই যে যারা এই কাজগুলো করছে, আমরা পরিষ্কারভাবে দেখছি তারাই বারবার নির্বাচন পেছানোর মতো ইঙ্গিত দিচ্ছে, এগুলো নিয়ে পরিষ্কার কথা বলতে চাচ্ছে না। যেই জায়গা থেকে আওয়াজ আসছে নাহিদকে প্রধানমন্ত্রী দেখতে চাই, সেই জায়গা থেকেই বলছে, প্রধান উপদেষ্টা বলে দেওয়ার পরও যে না, নির্বাচন কবে হবে সেটা তো সামনে যেয়ে জানা যাবে। যেই দল থেকে বলা হচ্ছে এনসিপির পদযাত্রায় সবার অংশগ্রহণ করা উচিত, সেই একই জায়গা থেকে যখন প্রধান উপদেষ্টা ডিসেম্বর নিয়েও নির্বাচনের কথা বলেছেন, তখনও বলা হয়েছে যে না, নির্বাচন এখনো তারিখ ঘোষণা করা হয়নি বা বলা হয়নি। সো এই যে এই জায়গাগুলো আমাদের সকলের ভিতরে অনেক সন্দেহ তৈরি করে, আশঙ্কার জায়গাও তৈরি করে। রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান এই মুহূর্তে খুবই জরুরি ছিল, অবভিয়াসলি খুবই জরুরি ছিল, এবং রাজনৈতিক দলের শক্ত অবস্থান যে নেই তা না, কিন্তু দুই একটা রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য তারা নতুন নতুন ন্যারেটিভ দিতে চেষ্টা করছে, এবং এখানে সরকারের পক্ষ থেকে কিছু লোকজন তাদেরকে সহযোগিতা